তিনতলা বিল্ডিংয়ের সমান একজন লোক হেঁটে হেঁটে তার দিকে আসতেছে। তখন থেকে আমার মনে একটা ভয় লাগা শুরু করলো, আচ্ছা একটা লাশের কাছ থেকে আসলাম, ওইখান থেকে কোনো খারাপ জিন টিন আসলো কিনা বা এরকম কিছু হইলো কিনা। সব রুমের লাইট জ্বালানো ছিল, সব রুমের লাইট কারেন্ট গেছে বন্ধ। পুরা 7তলা বিল্ডিংয়ের রাত 2টার দিকে আমি একা, আমার ঘুম ভেঙে গেছে। কুয়াশার তৈরি একটা মানুষ জানলাতে ভেবে ঝুলে আছে আমার দিকে তাকিয়ে। জিন একটা সত্য মানদণ্ড, এটা আমরা অনেকেই হয়তো বিশ্বাস করি, আবার অনেকে যারা একটু অ্যাথিস্ট টাইপের আছে তারা কিন্তু অনেকে বিশ্বাস করে না। বাট অ্যাজ পার ইসলামিক সিস্টেম আল্লাহ তাআলা বলছেন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সো এছাড়াও জিনদের নিয়ে সূরা জিন নামে একটা সূরাই আছে পবিত্র কোরআনে। সো সেই দৃষ্টিকোণ থেকে আসলে জিন তো সত্য। তো জিনরা চাইলে আপনি জিনদেরকে দেখতে পারবেন যদি তারা ইচ্ছা করে, এই ব্যাপারে হাদিসও আছে। এবং জিনরা যদি না চায় তাহলে আপনি জিনদেরকে সচরাচর দেখতে পারবেন। তো আমি আমার লাইফে আসলে কয়েকবারই জিন দেখছি এবং জিন গঠিত ঘটনাও আছে আমার জীবনে। হয়তো বা অনেকের কাছে হাস্যকর লাগতে পারে, অনেকে ভাবতে পারেন যে এটা কি আদৌ সম্ভব নাকি, বাট ইটস রিয়েলি পসিবল। এখন আমি জিন নিয়ে আমার লাইফের একটা ঘটনা বলি ফার্স্টে, যেটা আজ থেকে প্রায় 4-5 বছর আগে ঘটেছে এবং দ্যাট ওয়াজ টু স্ক্যারি, মানে জিনিসটা আসলেই ভয়ঙ্কর। তো তখন আমি মেডিকেলে পড়ি, 3rd ইয়ারে পড়ি। তো আমি যে বাসাতে থাকতাম, আমার বাসাটা ছিল একদম মেডিকেলের পাশেই, অর্থাৎ হাসপাতাল যে থাকে না, হাসপাতালের একদম পাশেই বাসা। তো হাসপাতালের বিভিন্ন ময়লা আবর্জনা ওই হাসপাতাল থেকে ফেলা হইতো। এবং আমার বাসার পাশে একটা বড় মানে ডাব গাছ থাকে না, বিশাল ডাব গাছও ছিল। তো ওই রুমটাতে, আমরা যে রুমটাতে ভাড়া থাকতাম তখন ওই রুমটাতে একটু প্রবলেম ছিল, কিন্তু আমরা সেটা জানতাম না। দর্শক আপনারাও অনেকে হয়তো জানেন যে আপনারা যে সমস্ত বাসায় থাকেন শুনতে পারবেন যে ওই রুমে এরকম প্রবলেম আছে, এই সেই অনেক কিছু শুনতে পারবেন। কিন্তু সো আমাদের ওই রুমের সমস্যা ছিল, বাট আমরা কিন্তু সেটা অ্যাকচুয়ালি জানতাম না। তো কীভাবে জানলাম? প্রথমত আমার একটা ছোট ভাগ্নি আছে। আমার ছোট ভাগ্নির বয়স তখন একদমই কম, 3 বছর কি 3.5 বছর। তখন আমি 3rd ইয়ারে পড়ি। আমি মাত্র ফরেন্সিক মেডিসিন অর্থাৎ লাশ কাটাকাটি করে না, আপনারা শুনতে পেয়েছেন যে লাশদেরকে পোস্টমর্টম করে। তো ওই লাশ কাটাকাটির যে একটা মানে শিক্ষা ব্যবস্থা থাকে, একটা কোর্স থাকে, ট্রেনিং থাকে, যেটাই বলেন না কেন, ওই ট্রেনিং থেকে মাত্র এসেছি প্রথম দিন। তো সেইখানে একটা মেয়ের লাশ কাটা হয়েছিল। লাশটা মানে সে আত্মহত্যা করেছিল মেয়েটা। তার একদম বডি পুরোপুরি কেটে একদম রিবসগুলো হাড়গুলো ভেঙে ভিতরে কলিজা থেকে শুরু করে হৃৎপিণ্ড যা আছে সব আমরা দেখেছি। তো ওইটা আসলে ভয়ঙ্কর লাগে। ওইখান থেকে যখন আমি বাসায় ব্যাক করেছি, বাসায় ব্যাক করার পর খাবার দাবার খেলাম। আমার যে ছোটো ভাগ্নিটা আছে ওর সাথে খেলা করতেছি, মজা করতেছি, যেটা আমি সবসময় বাচ্চাদের সাথে করে থাকি। তো হঠাৎ করে আমি এখানে বসা, আমার ভাগ্নি সামনে বসা, ও আমার দিকে এভাবে করে তাকিয়ে আছে, ঠিক এভাবে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। এবং আমি বুঝতে পারলাম যে ও ঠিক আমার লেভেলে না, আমার মাথার উপরে তাকিয়ে আছে। না, আমি রিয়েলাইজ করতে পারলাম যে ও আমার মাথার উপর কিছু একটা দেখতেছে যেটা আমি বুঝতে পারতেছি। এবং ও যে তাকিয়ে আছে, ওকে আমি ডাকতেছি, রিয়ানা তুমি কি করতেছো, কি দেখতেছো, কোনোভাবে ওর চোখ নড়তেছে না। ওকে আমি এদিকে পেটের মধ্যে গুঁতা দিচ্ছি, যেটা হয় বাচ্চাদের তো অনেক সুরসুরি থাকে। তো এমনি তো নর্মালি একটা খুঁচা দিলেই তো একদম হাসতে হাসতে অবস্থা খারাপ। তখন আমি গুঁতা দিচ্ছি, আরও আমার দিকে বড় বড় করে এভাবে তাকাচ্ছে। তো আমি তো বুঝতে পারলাম সামথিং ইজ রং। তো আমি তাড়াতাড়ি আমার আম্মাকে ডাক দিলাম, মা এদিকে আসো তো। আমি কিন্তু পিছনের দিকে তাকাচ্ছি না, আমার পিছনে কী আছে আমি মানে দেখারও কোনো ইচ্ছা পোষণ করতেছি না, আমি জাস্ট আম্মুকে ডাক দিতেছি। যখন আম্মা রান্নাঘর থেকে রুমে আসছে, সাথে সাথে আমার ভাগ্নি রিয়ানা একটা জোরে চিৎকার দিয়ে আমার আম্মাকে জড়িয়ে ধরে একদম কান্না করে ঘুমিয়ে পড়ছে। রাত 8টার দিকে, পরের দিন সকালে উঠছে। তারপর ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি দেখছিলা? ও বললো যে আমি দেখছি এরকম একটা বড় বড় চোখ দুইটা লাল লাল আমার দিকে এরকম তাকিয়েছিল, জিব্বাটা বড়, এই সেই, মানে ও ওর মতো করে বাচ্চাটা ওর মতো করে ডিসক্রাইব করছে। তো তখন থেকে আমার মনে একটা ভয় লাগা শুরু করলো, আচ্ছা একটা লাশের কাছ থেকে আসলাম, ওইখান থেকে কোনো খারাপ জিন টিন আসলো কিনা বা এরকম কিছু হইলো কিনা। তো ওই দিন গেল ওই পার্টটা। তো আরেকদিন যেটা হয়েছে, আমি রাতের বেলায় ঘুমিয়ে আছি আমার রুমের মধ্যে, আমি আমার যে রুমে ঘুমাই আর কি, আমার পার্সোনাল রুমে, ওই বাসাতেই। তো ঘুমিয়ে থাকার পর আমি তখন রাত প্রায় 1:30 কি 2টা বাজে, এরকম বাজবে। হঠাৎ করে কলিং বেলে যে চাপ দিলে যে সাউন্ডটা হয়, আপনারা দর্শক জানেন যে কলিং বেলে চাপ দিলে এক ধরনের সাউন্ড হয়, আপনারা তখন দরজাটা খুলে দেন। তো ওইরকম একটা সাউন্ডে আমার ঘুমটা ভেঙে গেছে 1:30টার দিকে। আমি ডান কাত হয়ে শোয়া, আমার সামনে একটা ড্রেসিং টেবিল এবং আমার পাশে হচ্ছে হাসপাতালের লাইট সবসময় জ্বালানো থাকে, কারণ রোগীপত্র আসতে থাকে হাসপাতালে। সো হাসপাতালের লাইটে মৃদু আলো আমার রুমে প্রবেশ করে, যেহেতু তখন গরমের দিন আমি জানলাও খোলা রেখেছি। তো আমার ওই কলিং বেলের শব্দে ঘুম ভাঙে। আমি জানি না কলিং বেল কে চাপ দিচ্ছে বা কী আসলে বিষয় নাকি, আমি স্বপ্নেই দেখেছি কলিং বেল। সো যখন আমার ঘুমটা ভাঙে, আমি জাস্ট ডান কাছে শুয়ে আছি, আমার সামনে ড্রেসিং টেবিল, সেখানে একটা আয়না আছে, আমি আয়নাতে দেখতেছি, যেহেতু হাসপাতালের মৃদু লাইট আছে, আমি দেখতেছি আমার উপর একটা বিশাল বড় একটা প্রাণী
সেটা হতে পারে গরু বা মহিষ, এরকম কিছু শূন্যের উপরে ভেসে আছে আমার উপরে, এবং আমি যে ডান কাত হয়ে আছি আমি কিন্তু নড়তে পারতেছি না। ওই যে সামনে যে আয়নাটা, ড্রেসিং টেবিলের যে আয়না, সেই আয়নাতে আমি দেখতেছি আমার উপরে একটা কিছু আছে, এরকম বিশাল একটা প্রাণী। আমি তাকে আয়না, কিন্তু আমি যে এভাবে কাজ হয়েছে তাকে কিচ্ছু করতে পারতেছি না, আমি জাস্ট খালি দেখতেছি। এবং তখন আমি আইতুল করছি, কিচ্ছু মনে নাই আমার, ঠিক আছে? আমি শুধু আল্লাহ 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 মনে মনে আল্লাহ আল্লাহ করতেছি, মুগ্ধ বলতে পারতেছি না, বুঝলি না? আমি জাস্ট চোখ দিয়ে, আমার চোখ খোলা, চোখ দিয়ে দেখতেছি আর হাত পা নাড়াতে পারতেছি না। দেখতেছি একটা জিনিস আমার উপরে শূন্যে ভেসে আছে, যেটা আমার উপরে একদম আমার বডির লেভেল বরাবর শূন্যের উপরে ভেসে আছে, একটা গরুর মতো, যতটুকু আমি দেখেছি আর কি। তো আমি আইতুল কুরসি পড়ার চেষ্টা করি, কিন্তু আইতুল কুরসি আমি দ্যাট টাইম আমি রিয়েলি ভুলে গেছি তখন। তখন আমি যেরকম ধার্মিক বা এরকম না, তো জানি যে আইতুল কুরসি পড়লে একটা মানে বরকত আছে, এতটুকুই জানি। তো ফাইনালি আমি আসলে আইতুল কুরসি ভুলে গেছি, আমি শুধু আল্লাহর ডাকতেছি। হ্যাঁ, আপনারা অনেকেই জানেন যে আল্লাহ নামটা হচ্ছে, এটা আল্লাহর ইসমে আজম। তো এই নাম দিয়ে যখন ডাকা শুরু করছি, একটু পরে এটা সাথে সাথে চলে গেছে। তখন আমি হাত পা নাড়াচড়া করতে পারতেছি, এভরিথিং ইজ নর্মাল। আমার উপরে সেই প্রাণীর মতো জিনিসটা আমার নেই। তারপর আমি আমার এত ভয় পাইছি, আমি আসলে আব্বু আম্মুরও ডাক দিই এই চিন্তা করে যে আমার ঘুমাইছে, যদি এখন ডাক দিই তাহলে কেমন হবে। তা আমি লাইটটা অন করে আমি মানে শুয়ে আছি, আর ঘুমাইতে পারছি না, এতটা ভয় পাইছি যে এখন কীভাবে ঘুমাবো। লাইটটা অন করে আমি জাস্ট শুয়ে আছি। তো 1:30 থেকে 4টা পর্যন্ত আমি এরকম শুয়েছিলাম, জাস্ট ঘুমাইতে পারতেছি না। তো হঠাৎ করে শুয়ে থাকতে থাকতে আবার 4টা দিয়ে ঘুমিয়ে গেছি, আমি নিজেও জানি না কীভাবে ঘুমাইছি। তো এইবার হচ্ছে মজার কাহিনী। আমি যখন ঘুমাইছি, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতেছি, মানে আমার বাবা আসছে, আমার বাবাকে খুব মানে মানে কাতর কণ্ঠে আসে না যে একটা মানে অসহায়ের মতো আমার বাবাকে বলতেছি স্বপ্নের মধ্যে যে বাবা আজকে তো আমার সাথে এরকম ঘটনা হয়েছে, আমি এরকম রাতে ভয় পাইছি, এরকম একটা জিনিস দেখছি। তো আমার বাবা স্বপ্নের মধ্যে আমার বলতেছে, তোমার এই রুমে রাত 2টার দিকে টম থাকে, টম নামে একজন থাকে। টম মানে একটা জিনের কথাই বলছে আর কি, খ্রিস্টান জিন হয়তো বা। তো বলছে এই রুমে টম থাকে, এবং 2টা বা 3টার দিকে আরেকটা জিন থাকে, সেটা হচ্ছে এইস নামে কি যেন একটা বলছে, নামটা আমার খেয়াল নাই। তিনটা এসে বলতেছে যে এই রুমে টম থাকে 2টার দিকে, এবং আরেকটা এইচ দিয়ে নাম বলছে, সেটাও মুসলিমের কোনো নাম না, তো কোনো খ্রিস্টানই হবে আর কি, যতটুকু আমার মানে মনে পড়ে আর কি। তবে নামটা আমার একজাক্টলি এইচ দিয়ে মনে নেই। তো ওইটা আর একটা জিনের কথা বলো যে ও হচ্ছে রাত 3টার দিকে থাকে। তো একটু পরে মানে আমি যখন বাবাকে বলতেছি স্বপ্নের মধ্যে এরকম এরকম ভয় পাইছি, তখন আমার বাবাই স্বপ্নের মধ্যে আবার বলতেছে যে ঠিক আছে, আমার ছেলেকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ, এরকম একটা কথা বলছে। এই কথা বলার সাথে সাথেই একটা দরজা যদি অনেকদিন পরে খোলেন, একটা শব্দ হয়, কিন্তু আপনারা হয়তো জানেন, যদি অনেক পুরোনো দরজা খোলেন, তো আমার রুমের দরজাটা এরকম চিং করে শব্দ হয়ে খুললো। খোলার পরে আমি দেখতে পারলাম যে আমার আম্মা সে দরজা দিয়ে আসতেছে, বাট দ্যাট ওয়াজ নট মাই মাদার। আসলে সে আমার মা না, তার চেহারা অঙ্গভঙ্গি সব কিছু দেখে মনে হচ্ছে সে আসলে মা না, সে হচ্ছে আমার মায়ের শুরুতে আসছে জীবিকা, খারাপ কিছু একটা গাইনির মতো লাগছে, এরকম একটা অবস্থা। সরি টু সে, মানে আসলে স্বপ্নের মধ্যে আমি জিনিসটা এমনভাবে দেখছি। তো সে আমার কাছে এইভাবে আসতেছে, তো সে আইসা বিছনাতে উঠলো, আর আমি আর আব্বু বিছানা থেকে নেমে গেল। তো স্বপ্নের মধ্যে আমি জিনিসটা এতটুকুই মানে যখন বাবাকে বলছি, আমার বাবা খুব ভালো স্বপ্ন ব্যাখ্যা করতে পারে, সে এতটুকুই বুঝাইছে যে আসলে এই জায়গাতে ওরা আধিপত্য বিস্তার করবে, এখানে আমাদের থাকাটা ঠিক হবে, যেহেতু ওরা আমাদের বিছনাতে উঠে গেছে এবং আমাদেরকে নেমে যেতে হয়েছে, তো দ্যাট মিনস ওরা এখানে থাকবে আর কি, আমাদের এখান থেকে চলে যাওয়াটাই ভালো। তো এর আগেও এছাড়া অনেক ধরনের ঘটনা ঘটছে অন্যদের সাথে, আমি এত কিছু জানতাম না। পরবর্তীতে এগুলো আসলে যখন আমার সাথে ঘটা শুরু হলো, তারপর কিছুদিনের মধ্যে আমরা বাসা ছেড়ে দিয়েছি, প্রায় 1 সপ্তাহের মধ্যে বাসা ছেড়ে দিয়েছি। মানে এত ভয়ানক অবস্থা হয়েছিল এই বাসার মধ্যে পরে, যে আমার আম্মা ধরেন ঘুমায় আছে, কেউ একজন পাশে পেপার পড়তেছে, হ্যাঁ পেপার উল্টাইতেছে, একটা শব্দ হয় না বইয়ের পাতা উল্টাইলে এরকম খচখচ খচখচ শব্দ, চোখ খুলে গেছে, কিছুই নেই। আমার বোন একবার বাসায় আসছে, সে শুয়ে আছে, তার হাতের মানে রাতের বেলায় আঙ্গুলের মধ্যে কামড় মারছে, কামড় মারলে যেরকম একটা ফিলিং হয় না, কামড়, তার ঘুম ভেঙে গেছে, কামড় কিন্তু কেউ নেই। একবার আমার একটা ফ্রেন্ড, আমার তখন শিক্ষা সফরে গেছিলাম আমরা, তো শিক্ষা সফর থেকে আসার পরে তখন বাসায় কেউ নেই, আমি বাসাতে একা। তো আমি আমার ফ্রেন্ড, তার নাম হচ্ছে জাহিদ, আমি তারা বললাম জাহিদ আমার সাথে থেকে যা, বাসায় তো কেউ নাই, আমার একা থাকতে ভয় করবে। তো জাহিদ আসতে বাসায়, ও আমরা কক্সবাজার গেছিলাম, কক্সবাজার থেকে শিক্ষা সফর থেকে আসার পরে স্বাভাবিকভাবে আমরা ফ্রেশ হচ্ছি, গোসল করতেছি, আমি একটা ওয়াশরুমে, ও আর একটা ওয়াশরুমে। ও যে ওয়াশরুমে মানে গোসল করতে গেছে আমার বাসাতে, ওই বাসাতেই সেই ওয়াশরুমের দরজাটা নিচ দিকে একটু মানে কাটা, স্বাভাবিক একদম দরজা নিচে লাগানো থাকে না, সেটা ধরেন 3 ইঞ্চির মতো কাটা থাকে, ওটা কাটা আর কি। তো ও আমাকে পরে বলছে ঘটনা শোনার পরে যে দোস্ত, তোদের বাসায় যখন গেছিলাম, তো যখন আমি ওয়াশরুমে গোসল করতেছি, তখন কে জানি বারবার হেঁটে হেঁটে দিকে আসতো, ছায়া পড়তেছিল। হ্যাঁ, আমি তো বারবার ডাকছি এই শুভ তুই দিকে কী করিস, কিন্তু তুই কোনো উত্তর দিস না। আমি বললাম যে না, আমিও তো গোসল করছিলাম, আমি তো দিকে যাই না, তাহলে কেমন হয়? তখন মানে জিনিসগুলো আসলে কোরিলেট করতে পারলাম যে এখানে আসলে একটা খারাপ কিছু ছিল। পাশের প্রতিবেশীদেরকে বলতে শুরু করলাম, মানে আমাদের যারা পাশের ফ্ল্যাটের লোক আছে, তো তারা বললো যে কেন ছেড়ে দিবে। তো তখন আমরা বললাম যে এরকম এরকম তো ঘটছে।
তো তারা তখন বললো যে আচ্ছা এরকম তো এই ঘটনা তো মানে অনেক দিন ধরেই এই বাসাতে যারা থাকে তারা সবাই বাসা ছেড়ে দেয়। আস্তে আস্তে মুখ খোলা শুরু করলাম। তারা তখন বলা শুরু করছে আমরা তো আগে আপনাদের বলি নাই, ভাবছি আপনাদের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আগে থেকে তো এই বাসাতে সমস্যা আছে, বাট আপনাদেরকে এতদিন সমস্যা হয় নাই, এটা মানে ঠিক বুঝলাম না কেন হয় না, এখনই বা কেন হচ্ছে। তখন আমি একটু রিয়ালাইজ করলাম যে আমার আম্মা আবার খুব ধার্মিক, সবসময় কোরআন তেলাওয়াত করে বাসার মধ্যে একটা ইসলামিক পরিবেশ বজায় রাখার চেষ্টা করে আর কি। তো সেটার কারণে হয়তো জিন টিন ওরকম আসর করতে পারে নাই, বাট যখন আমার ওই যে ভাগনা ভাগ্নি বাসাতে আসছে, তোরা তো ছোটোবেলা পান, বাচ্চারা চেঁচামেচি করে, হয়তো ওই চেঁচামেচিতে জিনদের কোনো ডিস্টার্ব হয়েছে, যেটার কারণে ওরা হয়তো তখন অ্যাগ্রেসিভ হয়ে গেছে। অ্যাগ্রেসিভ হয়ে তো ফার্স্ট অফ অল ওরা আমাকে টার্গেট করছে আর কি, আমারে ভয় দেখাইছে। তো আমারও তো দুইবারই ভয় দেখাইছে, তখন আমি এরকম ধার্মিক না বা এত কিছু বুঝিও না, তখন ক্লিন শেপ গিটার বাজে অন্যরকম, তো ওরকম ইসলামিক আমলও জানি না তো কিছু, আল্লাহর প্রতি তাকওয়াও তো তখন মানে ভালো না আর কি, অবস্থা খারাপ। তো যাই হোক, তো ফাইনালি আমরা সেই বাসাটা ছেড়ে দিই। অ্যান্ড ওই বিল্ডিংয়ের 8 তলাতেও সমস্যা আছে, ওই বিল্ডিংয়ে কেউ থাকতে চায় না। তো এটা হচ্ছে আমার লাইফের মানে একবার একটা ভয়ানক কাহিনী, যার কারণে আসলে বাসায় ছেড়ে দিতে হয়েছিল। আমি আমার বর্তমান যে বাসায় থাকি মোহাম্মদপুরে, অ্যাড্রেসটা দিচ্ছি না, বাট যে বাসায় বর্তমানে আছি আমাদের নিজেদের ফ্ল্যাট এখানে, তো এই বাসায় আমার যে রুম, এই রুমে আমি একটা জিনিস ফেস করছি, আসলে একটা না দুইবার ফেস করছি। তো ছোটোবেলা থেকে আমার একটু জিনগঠিত সমস্যা ছিল, ছোটোবেলাতে আমি দেখতে নাকি অনেক সুন্দর ছিলাম, তো এই কারণে আমার জিন একবার ছোটোবেলায় এমনভাবে ধরছিল যে আমি রাত মানে সকাল 9টা পর্যন্ত আর ঘুম থেকে উঠি না, পরে কোনখান থেকে কোন জানি মানে হুজুর নিয়ে এসে পরে দোয়া কালাম পরে ঠিক হয়েছিলাম। তো যাই হোক, সেটা অনেক ছোটোবেলার কথা। তো এই বয়সে এসেও মানে কয়েক বছর আগেও যে এরকম ঘটনা ফেস করা লাগবে এটা কিন্তু বুঝতে পারিনি। ঘটনাটা এমন ছিল যে গ্রীষ্মকালে গরমের দিনে আমি আমার 7 তলায়, আমার জানালা খোলা, আমার বিল্ডিংয়ের জানালা খোলা, প্রচণ্ড গরম। তো সেই গরমে যখন জানালা খোলা আমি শুয়ে আছি, আমি আমার একটা ভাগনাকে নিয়ে স্বপ্ন দেখতেছি, আমার ছোটো ভাগনাটা আছে না, ওখানে আমি একটা স্বপ্ন দেখতেছি, কী স্বপ্ন দেখতেছি ভুলে গেছি, বাট যখনই স্বপ্ন ভেঙে গেছে তখনই তো আমার চোখটা খুলে গেছে। আমি ডান কাত হয়েছিলাম, চোখটা খুলেছে, সোজা হয়েছে এরকম, আমার জানলা খোলা, আমি দেখি জানলাতে মানে গরমের দিনে কুয়াশার তৈরি একটা মানুষ জানলাতে ভেবে ঝুলে আছে আমার দিকে তাকিয়ে যাবে। জাস্ট আপনি চিন্তা করেন, আপনি 7 তলার উপরে আছেন, যেখানে আসলে মই দিয়ে ওঠাও সম্ভব না, শূন্যের মধ্যে কিচ্ছু না, আপনার জানলা ধরে আপনার দিকে কুয়াশা দিয়ে তৈরি একটি মানুষ আপনার দিকে এইভাবে তাকিয়ে আছে জানলা ধরে, আপনার কেমন লাগবে ওই মুহূর্তে? আপনি ঘুম থেকে ওঠে এটা দেখতেছেন। তো আমিও সেম জিনিস, আমার এই সাইডে না তখন মাথার দিকে মানে এরকম হার্টবিট যেমন বাড়ে না, আমার এই সাইডে এরকম ধুক ধুক শুরু হয়েছে, আমি জানি না সেটা কি, আমি এত ভয় পাইছি, আমার মনে হচ্ছে আমি সেন্সলেস হয়ে যাবো। তো আমি ওই জিনিসটা দেখতেছি, অ্যান্ড আমার দেখার মুহূর্তেই সেই জিনিসটা শূন্যের মধ্যে ভেসে যেটা আমার দিকে এভাবে তাকিয়েছিল, শূন্যের মধ্যে ভেসে দেয়ালের ওই সাইডে চলে গেল। এত ভয় পাইছি মানে ওই দিন সবচেয়ে বেশি ভয় পাইছি। এর আগের যে ঘটনা বললাম ওইটা তো এত ভয় পাইনি, মানে আমার মনে হইতেছিল আমার জীবন মনে এখানেই শেষ। দ্যাট ওয়াজ টু স্ক্যারি। অ্যান্ড আমি যখন ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম, তারপরে দেখলাম যে আজানটা দিছে, ফজরের আজান দিছে। তো আমি বুঝলাম যে আজানের আগের সময়টা আসলে একটু খারাপ। এই সময়ে জিন বা আল্লাহর যে অন্য সৃষ্টিটা আছে আসলে পৃথিবীতে, যারা আমাদের মধ্যে যাদের হিসাব হবে আসলে, তারা কিন্তু খুব অ্যাক্টিভ থাকে এই টাইমটাতে, অর্থাৎ রাত 3টার দিকে, এই টাইমটা তারা বেশ অ্যাক্টিভ থাকে। তো ওই জিনিসটা আমি ফেস করছি। এবং আপনি জাস্ট চিন্তা করেন, আপনি একটা রুমে একা আছেন, সেই রুমে এরকম একটা কুয়াশার তৈরি একটা জিনিস আপনি স্বচক্ষে দেখতেছেন, এটা কোনো মানে হ্যালুসিনেশন না, আপনি স্বপ্ন দেখতেছেন না, সরাসরি বাস্তবে চোখ দিয়ে দেখতেছেন। অ্যান্ড আরেকটা ঘটনা যেটা বললাম যে বাসায় হয়েছিল, সেটা হচ্ছে আমার বাসাতে একবার আমার আম্মু আব্বু আমার মানে যত লোকজন আছে বাসার সবাই আমার নানির বাড়ি গেছে কালিয়াকৈর। আমি বাসাতে একা, 7 তলায় পুরো একা। আমার পাশের যে ফ্ল্যাট, ওই ফ্ল্যাটেও কেউ নেই, ওনারাও গেছে বেড়াইতে, মানে টোটাল 7 তলায় আমি একা। আমি আমার রুমের মানে আমার রুম থেকে শুরু করে আমার আব্বু আম্মুর রুম, মানে যত রুম আছে সব রুমে আমি লাইট জ্বালিয়ে রাখছি। মনে হইতেছে এত দূরের রুম, ওটা তো লাইট জ্বালিয়ে রাখি, কেউ যাতে ওটা ভয় কাজ করে না, একটা পুরো ফ্ল্যাটে একা একটা বিল্ডিংয়ের মধ্যে। তো খুব ভালো কথা, লাইট টাইট জ্বালিয়ে আমি ঘুমায় পড়ছি। রাত 2টা দিয়ে কারেন্ট চলে গেছে এবং আমার ঘুমও ভেঙে গেছে। মানে অবস্থাটা চিন্তা করেন, যেটা নিয়ে ভয় পাইতেছিলাম ওইটাই ঘটছে। সব রুমের লাইট জ্বালানো ছিল, সব রুমের লাইট, কারেন্ট গেছে বন্ধ, পুরা 7 তলা বিল্ডিংয়ে রাত 2টার দিকে আমি একা, আমার ঘুম ভেঙে গেছে। তো এই অবস্থায় কেমনটা লাগতে পারে ভিতরে চিন্তা করেন। মোবাইলের লাইট জ্বালাইছি, লাইট জ্বালানোর কতক্ষণ পরে আমার রুমের যে আপনার ডাইনিং যে রুমটা থাকে না ভাই, ডাইনিং রুমের ওইখান থেকে একটা সাউন্ড আসতেছে, বাসায় কিন্তু কেউ নাই, ডাইনিং রুমের ওইখান থেকে একটা ইলেকট্রিক্যাল সাউন্ড আসতেছে, মানে মোবাইলের রিংটোন বা এই টাইপসের একটা সাউন্ড, এবং যে সাউন্ড আমি কোনোদিন শুনি নাই, যে সাউন্ড আমি এর আগে কোনোদিনই শুনি নাই, এই সাউন্ড আসতে, বাসায় কিন্তু কেউ নাই। সাউন্ড যে বাজতে আছে, একটা মোবাইলের রিংটোন হলে তো একটু পরে থেমে যাবে, আবার বাজবে, এরকম হবে না ভাই, এরকম তো না,
সেটা কন্টিনিউয়াস আধা ঘন্টা ধরে বাজলো। আমি বুঝতে পারছি যে কেউ একজন আছে ওইখানে, একটা জিন, খারাপ জিন, সে আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। অ্যান্ড আমি এটা জানতাম যে জিনরা কখনো আপনার সামনাসামনি এসে উপস্থিত হয়ে আপনাকে পাঁচরা এরকম না, ওরা দূরে থেকে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে। দূরে থেকে ওদের মানে ওরা যে উপস্থিত এটা মানে আপনাকে বোঝানোর মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করবে। বাট আমি দোয়া কালাম পড়তেছি, মোবাইলের লাইট জ্বালানো, আধা ঘন্টা ধরে সাউন্ড বাজতেছে, অন্তরে এরকম করতেছে, আল্লাহ আল্লাহ করতেছি। তো আধা ঘন্টা পরে আস্তে আস্তে সাউন্ডটা কমে গেছে, তারও 12 মিনিট পরে কারেন্ট আসছে। তো ওই রকম কোনো সাউন্ড এর আগে শুনি নাই। তো ওদের কী টেকনিক্যাল কী বিষয় আমি তো জানি না, বাট সাউন্ড ওইখান থেকে আসতেছে। অ্যান্ড ওই সাউন্ডের মতো কোনো ডিভাইসও বাসায় নেই, কিচ্ছু নেই, অটোমেটিক সাউন্ড ওইখান থেকে আসতেছে। অ্যান্ড সাউন্ড আধা ঘন্টা ধরে চলতেছে, মনে হচ্ছে কেউ একজন নিয়ন্ত্রণ করে আধা ঘন্টা যাবত সাউন্ডটা করতেছে। জিনিসটা বুঝছেন? তো খুবই ভয় পাইছিলাম, বাট আলহামদুলিল্লাহ শয়তান সামনে আসে নাই ক্ষতি করতে, দূরের থেকে ভয় দেখানোর চেষ্টা করে। এটাই হয়, আপনারা যখন শয়তান নিয়ে ভয় পাবেন চিন্তা করুন, এরা কখনো আপনার সামনাসামনি এসে আপনাকে গায়ে হাত ধরে করবে না, দূরে থেকে ভয় দেখানোর চেষ্টা করবে। এক সাহাবির কাছে, অনেক আগের কথা, সাহাবি তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তো তখন তো অনেক বন জঙ্গল। তো ওই সাহাবি যখন হেঁটে যাচ্ছে তার সামনে শয়তান আসছে, শয়তান মানে খারাপ জিন আর কি, ইবলিশ না, খারাপ জিন ঘোড়ার স্রোত নিয়ে আসছে। তার স্রোতটা হচ্ছে ঘোড়ার, কিন্তু মাথাটা হচ্ছে মানুষের। ওই সাহাবি ওই শয়তানকে দেখে ধমক দিছে, তোর এত বড় সাহস, তুই আমার সামনে এই আকৃতি নিয়ে আসছিস। তখন ওই শয়তান বলতেছে যে আল্লাহর কসম, আপনি যদি আমাকে থেকে ভয় পাইতেন তাহলে আমি আপনার ক্ষতি করে ফেলতাম। মানে সাহাবিদের ইমান কি ছিল, মানে রিয়াক্ট শুরু করে দিয়েছে, তোর এত বড় সাহস, তুই আমার সামনে এই আকৃতি নিয়ে আসছিস। সাহাবির ইমানের লেভেল চিন্তা করেন, মানে আল্লাহ ছাড়া কারো ভয় পায় না, এমন থ্রেট দিছে, শয়তানই ভয় পেয়ে গেছে। মানে সো এটা হচ্ছে আপনাদের জন্য একটা নসিহা, যে আপনারা কখনো শয়তান দেখে ভয় পাবেন না, আল্লাহকে ভয় করবেন। এবং এটাই মনে রাখবেন যে শয়তান আপনাকে সরাসরি এসে মারামারি করবে এরকম কিছু না, করে খুব রেয়ার। আপনাদেরকে আরেকটা ঘটনা বলি, যেটা আমার লাইফে অনেক দিন আগে ঘটেছিল, 2011 সালে। তো তখন আমি সবেমাত্র এসএসসি পরীক্ষায় পাশ করেছি, কলেজে নতুন ভর্তি হব, এরকম একটা টাইম। তো আমার বোনের বিয়ে হয় তখন। তো স্বাভাবিকভাবে বোনের যখন বিয়ে হয়, বাসায় অনেক লোকজন, আমি আমার নিজের বাসায় থাকতে না পারে আমার এক ফ্রেন্ডের বাসায় ছিলাম। আমার ফ্রেন্ডের নাম মেহেদি, আমাদের ফ্রেন্ড মেহেদি, আপনি হয়তো চিনবেন, আমাদের সাথে গিয়েছিল ট্যুরের মধ্যে। তো মেহেদিদের বাসায় যখন আমি শুয়েছি, রাত 1:30 বাজে, সব কাজকর্ম শেষ করে 1:30টার দিকে ওদের বাসায় আমি শুয়ে আছি, মেহেদি ঘুমিয়ে গেছে, আমার বাসায় মেহেদি ঘুমিয়ে আছে। তো হঠাৎ করে আমি মোবাইল টিপতেছিলাম, তখন এরকম দামি ফোন না, এরকম বাটন ফোনের মতো আর কি। তো হঠাৎ করে ফোনটা রেখে কাত হয়ে শুয়েছি, ডান কাত হয়ে, আমি এই সাইডে ছিলাম বিছানার। তো শুয়ে যখন একটু চোখটা খুলেছি, দেখি পুরা মানে ফ্লোর থেকে শুরু করে একদম বিল্ডিংয়ের উপর পর্যন্ত প্রায় 10-12 ফিট তো উচ্চতা থাকে। তো 10-12 ফিট উচ্চতার একটা শেপ, মানুষের মতো শেপ, এবং তার কালারটা হচ্ছে টোটালি সোনালি কালার, এরকম একটা জিনিস মানে দাঁড়িয়ে আছে। মানে এত ভয় পাইছি জিনিসটা দেখে, কিন্তু কোনো কথা বলিনি, বুঝতেই দিনে যে জিনিসটা আমি দেখছি। এটা মনে হয় একটা ভালো কাজ করছিলাম যে জিনিসটা বুঝতে দিনে আমি দেখছি সাথে সাথে আবার আস্তে করে এদিকে ঘুরে মেয়েদিকে এভাবে খুঁচাইতেছি আর কি, ঠিক আছে। মানে ভয়ে মানে আসানে খুঁচা দিলে ঘুম ভেঙে যায়, ওকে খুঁচা দিছি, তারপর ওর ঘুম ভেঙে গেছে, তারপর আবার তাকাইছি, দেখি না এই জিনিসটা। তো এটা আসলে অনেক বড় একটা ছিল। তো জিনদের মধ্যে আসলে কিছু ক্যাটাগরি থাকে, কেউ থাকে একটু ছোট বেটে, কেউ থাকে আসলে দৈত্য আকৃতির। তো জিনদের ক্যাটাগরি অনেক। আমার যেমন চাচাতো ভাই শাহজাহান ভাই আছে, উনি একবার গ্রামে, আমাদের যে গ্রাম ময়মনসিংহ আর কি, সেখানে একটা বিল আছে বুঝছেন। তো ওই বিলটা প্রচুর নীরব, ওইদিকে আসলে কারেন্টই গেছে কয়েক বছর আগে। তো ওই বিল দিয়ে যখন আসতেছিল উনি নিজে বলছে আমাকে ঘটনাটা, ওনারা কয়েকটা ফ্রেন্ড একটা মানে বাজার থেকে আসতেছিল বিল হয়ে। তো রাত তখন খুব যে বেশি বাজে এমন না, 8:30-9টা, কিন্তু ওই রাতটাই গ্রামের মধ্যে অনেক ভয়ানক রাত। রাত 8টা-9টা মানে গ্রামের মধ্যে সবাই মোটামুটি ঘুমিয়ে যায়। তো তখন যখন শাহজাহান ভাই একবার পিছনের দিকে তাকাইছিল, তাকানোর পরে দেখি কি প্রায় 30 তালা বা হচ্ছে মানে 30 ফুট উঁচু নাকি এরকম একটা বলছে আর কি, 30 তালা বা হচ্ছে 30 ফুট, সম্ভবত 30 ফুট আর কি, 30 তালা হবে না, 30 ফুট মানে 3 তালা বিল্ডিংয়ের সমান একজন লোক হেঁটে হেঁটে তার দিকে আসতেছে। এবং এটা দেখুন এত জোরে চিৎকার দিচ্ছে, সবাই মানে কি বলে কি হয়েছে, সবাই পিছনের দিকে তাকাইছে, কিছুই নেই। সো জিনদের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, অনেক ধরনেরই আছে। তবে আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে এত বড় বড় সৃষ্টি আল্লাহর, আসলে সৃষ্টি অনেক বড় বড় আল্লাহর, ফেরেশতাদের আকৃতি অনেক বিশাল বিশাল, আসলে আমরা বুঝতে পারবো না, বোঝাইতেও পারবো না। তো এত বড় বড় সৃষ্টি এরা মানুষকে ক্ষতি করে না কেন? আসলে মানুষকে ক্ষতি করতে পারে না, কারণ এদেরকে আল্লাহ তাআলা মানুষদেরকে ফেরেশতাদের মাধ্যমে প্রোটেকশন করে, ঠিক আছে। এই যে এত বড় বড় জিন, এত বড় বড় আল্লাহর সৃষ্টি, এরা কিছু করতে পারে না। এর কারণটা হচ্ছে যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বিভিন্ন আমল, যেগুলো আয়াতুল কুরসি বলেন, সূরা বাকারার শেষ 2 আয়াত বলেন, সূরা ফালাক নাস বলেন, বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে একটা প্রোটেকশন করে দেয়,
হ্যাঁ, তো তখন কি হয়, ওই জিন আর ক্ষতি করতে পারে না, জিনই তাকে দেখে ভয় পায়। আপনি যখন বিসমিল্লাহ বলবেন, একটা জিন সাথে সাথে কিছু দেখতে পারবে না। যখন আল্লাহু আকবার বলবেন, জিনের গায়ে আগুন লেগে যাবে, মানে সে মানে ছটফট করে পালাতে যাবে। কিন্তু রিয়েল সত্যি কথা, আমি অনেক ঘটনা শুনছি যাদের, ইভেন শায়েখ আহমদুল্লাহর একটা ভিডিও দেখছিলাম যে সেখানে তিনি এই কথাগুলো বলছেন। অবশ্যই উনি দলিল প্রমাণ বা ওনার এই বিষয়ে অবশ্যই অনেক একাডেমিক নলেজ আছে, তাই হয়তো উনি বলছেন। তো এটা আসলে বাস্তব প্রমাণিত। যখন দেখবেন যে আজান দিতেছে, জিন থাকতে পারবে না। হ্যাঁ, এটা হয়তো হাদিসেও আছে, আমার খেয়াল নাই ঠিক, যে তখন মানে শয়তান এখানে থাকতে পারে না আর কি। সব কিছু আল্লাহ সহজ করে দিবে। জিন কিছুই না, আপনি জিনকে কেন ভয় পাবেন? জিনের সৃষ্টিকর্তাকে ভয় পাবেন। আমি জিনিসটা এখন এইভাবে চিন্তা করি। সো এটাই হচ্ছে ভিডিওর লাস্ট মেসেজ, যে জিন দেখে ভয় পাবেন না। আমার এই কথাগুলো শুনে, বাস্তব অভিজ্ঞতাগুলো শুনে অনেকে ভয় পাইতে পারে, এটা দ্যাটস ট্রু। বাট আপনার আল্লাহকে ভয় করবেন, তাহলে জিন কেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ।